এখানে তো যে বস্তুটা ছিল এখানে তো বলা আছে যে একটা বস্তু আছে এখানে এন বলে, ঠিক আছে, লেখার পরে এটা বলে এই যে লেখাগুলো, ঠিক আছে, সামনে যে দেখানো দিতে কিন্তু একের পরে স্টেপ ওয়াইজ এগিয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা এম ভরের এ বস্তু রাখা হলো, ঠিক আছে, তাহলে এম ভরের এম ভরের এ একটা বস্তু তাকে একটা কোথায় রাখা হয়েছে, একটা মসৃণ অনুভূমিক টেবিলের উপর। এটা কেমন মসৃণ সমান আছে অনুভূমিক আছে, একটা টেবিল ধরে নেওয়া হবে, তাই তো। মসৃণ হবে, এটা কেমন হবে মসৃণ অনুভূমিক, অনুভূমিক টেবিলের উপরে রাখা হবে, ওকে। এবার এটা একটা সূত্রের মাধ্যমে আমরা টানছি, সূত্রটা কেমন না, আমাদের সূত্রটা হচ্ছে একটা অপসার্য সূত্র, তাই তো, অহীন অপসার্য সূত্র। তাহলে আমাকে লিখতে হবে এই ব্লকটাকে একটা ভরহীন অপসার্য সূত্র দ্বারা, হ্যাঁ লিখে দাও, পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখতে পারিস না, টাইগারটা নিজে থেকে বানাতে হয়, আমি প্রত্যেকটা বলে দিতে হবে না, নিজে থেকে বানাতে আমি বলতে টেবিলটা কেমন মসৃণ এবং অনুভূমিক, আর এখানে সূত্রটা কেমন ভরের অপসার্য একটা সূত্র, ওকে। এবং একটা মসৃণ অবিকলের মাধ্যমে এই অবিকলটা কেমন, অবিকলটা হচ্ছে আমাদের মসৃণ আর ভরহীন, ঠিক আছে, অবিকল ভরহীন এবং মসৃণ একটা অবিকল, তার মাধ্যমে কি করা হচ্ছে না, এখানে আমাদের একটা বস্তুকে অন্য একটা এখানে একটা ক্যাপিটাল এম ধরনের বস্তু বি রাখা বলা হলো, ঠিক আছে। এই কথাটা লিখতে হবে, কি লিখতে হবে এম ভরের এই একটা বস্তুকে একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর রাখা হলো এবং এই বস্তুটিকে একটি ভরহীন অপসার্য সূত্র দ্বারা মসৃণ অবিকলের মাধ্যমে একটা এম ভরের বস্তুর সঙ্গে ঝুলিয়ে রাখা হলো, ঠিক আছে। তাই ক্যাপিটাল এম ভরের একটি বস্তুকে ঝুলানো হলো। এবার সূত্রের টানটা কত, সূত্র প্রতিটি বিন্দুতে টান সমান, সূত্রের টান সমান সমান কি এটা ধরে নিলাম, এই তো ভাষায় লিখতে মসৃণ অনুভূমিক একটা, আমি বলে দেবো না নিজে থেকে বানাবো, একটা মসৃণ এবং অনুভূমিক টেবিলের উপরে রাখা হচ্ছে একটা এম ক্যাপিটাল এম এম এর বস্তু, ঠিক আছে। তাকে একটা ভরহীন এবং অপসার্য সূত্র দ্বারা একটি মসৃণ অবিকলের মাধ্যমে ক্যাপিটাল এম ভরের আরেকটি বস্তুকে উল্লম্ব ভাবে ঝুলিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা কেমন হবে উল্লম্ব ভাবে, উল্লম্ব ভাবে ঝুলিয়ে দেওয়া হবে। এবার এই বলা হবে কি যেহেতু সূত্র আমাদের ভরের অপসার্য, তাহলে কি সূত্র প্রতিটি বিন্দুতে টানের মান সমান এবং সেই টানটা কত না এই কি, ঠিক আছে। এবার বাকিটা ক্যালকুলেশন করে এই জিনিসটা আমি বলে দিলে তোদের হবে না, এটা প্রত্যেকে নিজে থেকে জিনিস পাওয়া যায়, ঠিক আছে, দেখে দেখে বানাতে হবে, ডাইরেক্ট টানা না, মানে আগে লিখে দেয়। আমি বলি শোন, যখনই কোনো প্রমাণ করবি, ঠিক আছে, প্রমাণ করছিস তো শুরুতে এখানে ছবিটা আগে এখানে পিকচারটা দিবি, যে পিকচার গুলো দরকার যা সেটা এখানে রেখে দিবি, ঠিক আছে। এরপরে এই জায়গায় কিছুটা ফাঁকা রেখে দিবি, কিছু জায়গা ফাঁকা রাখবি, রেখে বাকি ক্যালকুলেশনটা পুরো করবি, পড়া কমপ্লিট, এখানে ক্যালকুলেশন দেবো। ক্যালকুলেশনটা করলে এখানটাতে ক্যালকুলেশন দিয়ে করা হয়ে গেল, তারপরে এইটা দেখে দেখে ছবিটা এখানে লিখে দিবি, এই যে ছবিতে যা কিছু দেখতে পাচ্ছিস যেটা টার্ম ইউজ করবি সেই জিনিসগুলো এখানে লিখবি, আগে আগে লেখা পরে ছবি এইটা হবে, আগে ছবি পরে বাংলা, ঠিক আছে। ছবিটা তো তোর মুহূর্ত জিনিস না, বুঝে বুঝে করতে হবে প্রত্যেকটা স্টেপ, ঠিক আছে, মুহূর্ত করে করবি ডাইরেক্ট সব বুঝবে, বুঝতে পারছিস। তাহলে আমি ডাইরেক্ট এসে প্রমাণ করে দিতাম বুঝে যেতাম বাচ্চা বুঝে অত বোঝানোর কি আছে, কিন্তু কেন কোন দিকে টানা তো অত কিছু বোঝানোর কি আছে আমার, যদি শুধু টানটা দিতাম যদি মুহূর্তই করতে পারবো। প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে যে উঠবি সে যদি নেক্সট কেউ না থাকে সামনের মাথায়, ঠিক আছে, সমস্যা যেটা চাপ দিয়ে দিবে, বুঝলি, প্রত্যেকে অন্তত চাপ দিয়ে রাখে, বুঝলি। আর যখন সবাই এসে যাবে তখন প্রত্যেকের দায়িত্ব যে ও আছে ও দেবে ওটা না, যে আসছে সে চাবি দিবে, ঠিক আছে, আমরা প্রত্যেকে দিই।
তাহলে এবার সবকটা ধরে বসো। তখন জট ধরতে দিতে হবে। এই যে দেখ, তো আগের দিন দুটো সূত্র বলেছিলাম, একটা M1 ভরের বস্তু আর একটা M2 ভরের বস্তু, যদি এটার বেগ ছিল কত U1, এটার বেগ U2, এদের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে এখানে আমাদের M1 ভরের বস্তুটা পড়ে V1 আর M2 ভরের বস্তুটা V2, এই গতিবেগ নিয়ে যাচ্ছে, তাই তো? এবার আমাকে এখানে বল V1 সমান কত হয়েছিল? V1 সমান কত সূত্রটা বল। V1 সমান কি কি? V1 সমান, ওটা আমি চাইনি, ফাইনাল স্পিড দিয়েছিল, এটা বড় ইকুয়েশন দিয়েছিল না, এটা কি এই থাকে না, না থাকে এই দেখি না একদম মুখ বল, এই জেনে বল কি ছিল এটা? V1 সমান ছিল বলছিল কি কথা ছিল কি বল, অনেক কাজের মধ্যে কিন্তু পাস থাকবে তো। হ্যাঁ বল, V1 minus L2 by M2 বলতেছে, আগে এটাকে সাইড করে দিই, কিন্তু কি হবে V1 plus 2M2 into U2, তাই তো? এবার ও থাকে আর বাকি তো যাবে, V2 কত হবে M2 minus M1 into U2 plus 2M1 into U1, তাই তো? এবার নিচে বসিয়ে M1 plus M2, আর এখানে M1 plus M2, M1 plus M2, M1 plus M1 কত রাখবো, আপনারা রাখবো মনে রাখবো V1 সমান M1 minus M2 into U1, আর বসে কি হবে প্লাস 2M2 into U2, ঠিক আছে? এটা যেমন সেটা উল্টোটা হবে, এটা V2 সমান M2 minus M1 আর বাই 2M1 into U1, আর এখানে কি হবে U2, ওকে? এবার বল তো একটা ভারী বস্তু আছে, এই ধর 2 নম্বর বস্তুটা, এই M2 ভরের যে বস্তুটা আছে, ঠিক আছে, M2 ভরের বস্তুটা খুব ভারী M1 এর তুলনায়, আর সেটা কেমন না স্পিড পাতন অবস্থা, ঠিক আছে? তাহলে কি ঘটবে বল, তাহলে সংঘর্ষের পরে কি ঘটবে, কি হচ্ছে হ্যাঁ কিছু হচ্ছে অনেক জায়গা যাবে, তাই বল বল এখানে M2 ভরের বস্তুটা খুব বড় আর M1 ভরটা ছোট, এবং দ্বিতীয় বস্তুটা প্রথম অবস্থায় স্থির ছিল, তাহলে কি ঘটবে, কি ঘটবে M2 টা একটা বড় বস্তু এবং M1 টা ছোট, ঠিক আছে, এবং যে বড় বস্তু সেটা প্রাথমিক অবস্থায় কেমন ছিল স্থির, তাহলে সংঘর্ষের পরে কি ঘটবে, আমি কিনে গল্প বলছিলাম ওখানে কি তোর তিনটে জিনিস, বিষয়টা বোঝ। একটা কাঁচের গুলি তোরা খেলেছিস তো, কাঁচের গুলি মানে কি দুটো বস্তুর ভর সমান, ঠিক আছে? এবার যদি প্রথম দ্বিতীয় যে বস্তুটা সেটা স্থির আছে, আর একটা বস্তু এসে তাকে ধাক্কা মারলো, সমভরের দুটো বস্তু, ঠিক আছে, পরস্পর ধাক্কা খাচ্ছে, তাহলে কি হবে এর ভরটা এর বেগটা ও নিয়ে নেবে আর ওর যে বেগটা ছিল সে এ পেয়ে যাবে, এটা ওকে? তাহলে কি হচ্ছে সমভর, এবং যদি দ্বিতীয় বস্তুটা স্থির থাকে সমভরের এবং দ্বিতীয়টা যদি স্থির থাকে তাহলে কি হচ্ছে পরস্পরের বেগটা বিনিময় করে নিচ্ছে। আগের দিন স্থানান্তর বলছিলাম ওটা বিনিময়, ভাষাটা তখন ভুলে গেছিলাম, বিনিময় করে নিচ্ছে, ওকে? আরেকটা কেস, তুই ধর একটা সামনে হাতি, তুই বসে আছিস, হাতি এসে তোকে ধাক্কা দিচ্ছে, তাহলে কি হবে ছোট বস্তু স্থির হয়ে আছে, ঠিক আছে, ছোট একটা বস্তু স্থির অবস্থায় আছে, আর একটা বড় বস্তু কি হচ্ছে গতিশীল অবস্থায় আসছে, তাই তো? তুই বসে আছিস ছোট বস্তু, একটা হাতি আসছে মানে কি বড় বস্তু গতিবেগ হয়ে গতিশীল হয়ে আসছে, তোকে ধাক্কা দিল বা তুই দেখতে পেয়েছিস জাস্ট পাটা টাচ হয়েছে, ঠিক আছে, তুই বসেছিলি অন্যমনস্ক করে তোর গায়ে পাটা টাচ হয়েছে, এবার তুই কি করবি ছুটবি, হাতি যাওয়ার রাস্তা ডবল স্পিডে, তাহলে কি হবে একটা বড় বস্তু যদি স্থির অবস্থায় থাকা একটা ছোট বস্তুর গায়ে ধাক্কা মারে তাহলে কি হয় বড় বস্তুটা কোনো জায়গায় আসে না, হাতির কোনো জায়গায় আসবে না, হাতি যে বেগে যাচ্ছে সেই বেগেই যাবে, কিন্তু তুই কোন বেগে যাবি ডবল বেগ স্পিডে, ঠিক আছে? এইভাবে মাথায় রাখবি, কারণ এগুলো এমসিকিউ তে পরীক্ষা আসবে, কিন্তু এই যে কোশ্চেন গুলো এগুলো সব এমসিকিউ তে দেয়, বুঝতে পারছিস? এবার আরেকটা জিনিস, তোর
তুই দেয়ালে মানে একটা রাবারের যে বলগুলো পাওয়া যায়, একটা দেয়াল আছে, দেয়ালে গিয়ে ছুঁড়ে মারলি, তাহলে কি বড় বস্তু স্থির অবস্থায় আছে, তাই তো 2 নম্বর বস্তুটা। আর একটা ছোট বস্তু তুই ওর দিকে ছুঁড়ে মারছিস, তাহলে কি ঘটে, বলটা উল্টো ফেরত আসে। তাহলে ইউ বেগে গেল, মাইনাস ইউ বেগে ফেরত চলে আসলো, মানে যে গতিবেগে গিয়েছিল সেই গতিবেগে বিপরীত দিকে গতিশীল হবে। ঠিক আছে, যে বেগে যায় সেই বেগে বিপরীত দিকে গতিশীল হয়। ক্লিয়ার? 3টে জিনিস মনে থাকবে তো। তাহলে সমবলের বস্তু থাকা হলে কি হবে, বেগের বিনিময় হয়ে যাবে, তাই তো। কাঁচের গুলি দিয়ে মাথায় রাখবে এটাকে। তারপরে তোর যখন বড় কোনো বস্তু এসে ছোট বস্তুকে ধাক্কা মারবে, তখন কি হবে, ছোট বস্তুটা ডবল স্পিডে যাবে, আর বড় বস্তুটা যে স্পিডে যাচ্ছিল সেইভাবে চলে যাবে। আর যখন তুই একটা বড় বস্তুর গায়ে একটা ছোট বস্তুকে মারবি, ঠিক আছে, তখন কি হচ্ছে, রাবারের বল যখন মারছিস তখন দেয়ালটা স্থির ছিল, স্থির থাকবে, ঠিক আছে, কিন্তু আমাদের বলটা বিপরীত দিকে ইউ বেগ নিয়ে আবার ফেরত চলে আসবে। ঠিক আছে, 3 জিনিস মনে থাকবে সবার। আচ্ছা এবার বল, এখানে আমাদের একটা ছিল ছিল, সমান সমান কত, সমান সমান উপরে কি ছিল, উপরে কি ছিল, উপরে কি ছিল, অপসরণ বেগ, আর নিচে কি ছিল, আগমন বেগ। তা অপসরণ বেগটা কত, অপসরণ বেগটা কত, v2 মাইনাস v1, আর এটা নিচে u1 মাইনাস u2। এটা একটু মনে রাখার একটা উপায় বলি শোন। তুই অন্ধকারে রাস্তায় যাচ্ছিস, ঠিক আছে, একদম পুরো গুরুটা অন্ধকারে, পিছন থেকে কাউকে একটা দেখেছিস, চুলটা সাদা, ঠিক আছে, দেখাচ্ছে সাদা, ঠিক আছে, সাদা চুল সব দেখা যাচ্ছে, আস্তে সাদা কাপড় পরে, ঠিক আছে, তোর অবস্থাটা কি হবে, এবার তুই দেখ তুই কি করবি, ও তোর দিকে আসছে, ওর গতিবেগটা বেশি, ঠিক আছে, আর তুই কি করছিস, প্রথমে খেয়াল করেছিস, পালিয়ে যাচ্ছিলিস, তুই নর্মালি হাঁটছিস, ও তোর কাছে আসছে, যখনই ও তোর কাছে এসে গায়ে হাতটা দিল, ঘাড় কাঁধে হাত দিল, ঠিক আছে, তোর সিচুয়েশনটা কি হবে, তোর সিচুয়েশনটা কি হবে, তুই আরো আগে ছুটবি, তাই তো। তাহলে ওটা কি, ও আসছিল তোর কাছে, হাসি না, ও তোর কাছে আসছে যখন হেঁটে হেঁটে, তখন কি আগমন বেগ, ঠিক আছে, কার বেগ বেশি, যে আসছে, আর যে দাঁড়িয়ে আছে তার বেগটা কম, দাঁড়িয়ে নেই মানে এও গতিশীল ও গতিশীল, কিন্তু ওর গতিবেগটা বেশি বলে তো তোর কাছে এসেছে, তাই তো। এবার কি হচ্ছে, তুই তো দেখতে পেলি না, কিন্তু ওটা তোর গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, বিনা মেকআপে, তুই খেয়াল করিসনি, কিন্তু ও তোকে দেখতে পেয়েছে, হ্যাঁ শোন শোন শোন, ও তোকে দেখতে পেয়েছে, তাহলে কি হবে, তুই তো ভয়ে ছুটবি, অন্ধকার তো, তুই ভয়ে ছুটবি, আর ও তোকে বোঝাতে চাইবে যে আমি ছিলাম, ওটা বুঝ না, ঠিক আছে, তাহলে কি হবে, এ ওর পিছন পিছন যাবে, ঠিক আছে, তাহলে অপসরণ বেগ, তুই ওকে ছেড়ে পালিয়ে যাচ্ছিস, অপসরণ বেগ, তাহলে ওইটা বেশি এটা কম, তাহলে কি হবে, আগে আগমনটা হচ্ছে, আগমনটা কোথায়, নিচে, আর অপসরণ তারপরে পালাচ্ছিস, অপসরণ বেগটা কোন যাবে, v2, কে আগে যাবে, সামনের জন, তাই তো, তাহলে v2 থেকে v1টা বাদ, অপসরণ বেগ আর এটা আগমন বেগ। ক্লিয়ার? তাহলে এই ইলাস্টিসিটির মানটা স্থিতি স্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কত হয়, স্থিতি স্থাপক বা পূর্ণ স্থিতি স্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই এর ভ্যালুটা কত হয়, 1। যখন স্থিতি স্থাপক হবে তখন এর ভ্যালুটা হবে কত না 1, আর যখন সম্পূর্ণ অস্থিতি স্থাপক হবে বা পূর্ণ অস্থিতি স্থাপক তখন কত 0, তখন এর ভ্যালুটা 0। আর আংশিক হলে এর আংশিক হলে 1 থেকে ছোট, 0 থেকে বড়, তাহলে এর ভ্যালুটা কি হবে, গ্রেটার দেন 0 আর লেস দেন 1, ঠিক আছে। এর মধ্যে থাকবে কখন, যখন আংশিক স্থিতি স্থাপক সংঘর্ষ ঘটবে। এবার বল, এটার ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হয় না হয় না, হয়, সবার ক্ষেত্রেই হয়, এটার ক্ষেত্রে, এটা ক্ষেত্রে, এটা 3টে ক্ষেত্রে কি হবে, ভরবেগটা আমাদের সংরক্ষিত হবে। কিন্তু এর ক্ষেত্রে গতিশক্তি কি হবে, গতিশক্তি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে গতিশক্তি ধ্রুবক, গতিশক্তির পরিবর্তন কি হবে 0, পরিবর্তন 0 মানে গতিশক্তিটা সংরক্ষিত হয়। এর ক্ষেত্রে ধ্রুবক হবে না, মানে পরিবর্তনশীল থাকবে, তাই তো। এখানে পুরো বিনাশ হয়ে যাবে, পুরো সব শেষ, ঠিক আছে, গতিশক্তি টোটালি থাকবে না। ক্লিয়ার? এর উদাহরণ কি হতে পারে, এই এটার উদাহরণ কি হতে পারে, বড় একটা উদাহরণ দে, যে কোনো একটা উদাহরণ দে। একটা কাদার দলাকে তুই দেয়ালে ছুঁড়ে মারলি, কি হলো, গতিশক্তি প্রসেস, তাই তো। এর উদাহরণ, যে কোনো একটা রাবারের বলকে দেয়ালে মারলি, সেটা কি কিছুটা শক্তি নষ্ট হলো, কেন নষ্ট হয়, যখন দেয়ালে এসে পড়ে ওই এইরকম হয়ে যায় না, ছিল এরকম, দেয়ালে পড়লো তখন কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে তো,
তারপরে এই স্ট্রাকচারটা আবার ফেরত পাওয়ার জন্য কিছু শক্তি লাগে, এই জন্য এই স্ট্রাকচারটা ফেরত নিতে গিয়ে ওর কিছু শক্তি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটা লোহার বল, একটা লোহার দেওয়ালে ছুড়ে মারলি তাহলে কি হবে? আরে আমি যদি এখান থেকে নিচে ভাব, মানে ছোট বল ধর, ছোট যে লোহার বলগুলো যদি ছুড়ে মারিস তাহলে কি হবে? সম্পূর্ণ স্থিতি। অ্যাকচুয়ালি ঘটে কি? এটা ঘটে না, এটাও ঘটে না, ঘটে এটা কিছুটা হলেও ঘটে, কিন্তু এটা মেনলি এইটা ঘটে, এটা পুরোপুরি ঘটে না, ঠিক আছে। সামান্য হলেও নষ্ট হয়ে যায়। আমরা যখন পড়ছি তখন এটা ভাববো যে আমাদের নষ্ট হচ্ছে না, ঠিক আছে। ক্লিয়ার? এটা তিনটে কেস মনে থাকবে তো। এবারে আয়, সে কই? ডাস্টার কই? এই যে বৃষ্টি হয়েছে, কারেন্টের আর কোনো আশা নেই। হ্যাঁ, আজকে লাইটটা না থাকলে গ্রান্ডেড বন্ধ হতো। এই লাইটটা আছে বলে জাস্ট অন্তত বন্ধ যাচ্ছে, তাহলে আচ্ছা এবার তোদের, শোন শোন শোন, তোদের যে নিউটনের দ্বিতীয় গতি সূত্রটা কি ছিল? জিশান বল। এবার উত্তর না দিতে তোর কপালে দুর্ভোগ আছে, বল। এবার ওই সোজা গিয়ে জলে বস করতে হবে, ওখানটা বসি বলিস না। এই বল বল বল, এ বল, প্রথমটা বল, প্রথমটা বল, বল হবে তো, বল। কিংসুক বল দ্বিতীয়টা। কি হবে বল? অর্ঘ বল, অর্ঘ বল, অর্ঘ বল। বলবি তো, অত কিসের লেট? পরিবর্তনের সঙ্গে না, হারের সঙ্গে। বল যেদিকে ক্রিয়া করবে ভরের পরিবর্তনটাও সেই দিকে হবে। যখন নিজেদের জিজ্ঞাসা করলাম মুখ নড়ে না, একজন যেই বলছে হ্যাঁ এটাই হবে, মানে আমরা কত জানি সব। বল ফার্স্ট লটা বল, দ্বিতীয় বল, ফার্স্ট ল বল। গতিশীল হবে। এবার তোকে যদি আমি বলি দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটা প্রমাণ করে দেখাও, কিভাবে করবি বল? দ্বিতীয় থেকে প্রথমটা প্রমাণ করতে হবে। দেখ দ্বিতীয়টা কি বলছে, যে প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভরবেগ পরিবর্তনের হার, তাই তো। তা ভরবেগের পরিবর্তন মানে আগে ধর আমাদের এমভি মাইনাস এম ইউ বাই টি, এইটাকে আমরা কি বলবো? এটা অন্তিম ভরবেগ, এটা প্রাথমিক, তাই তো। তার বাই টি সমান ইকুয়াল টু কি হবে? এফ। মনে এটাই তো আছে, প্রপোর্শনাল থাকে, আমি এটাকে এটাই ধরছি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি না, সেকেন্ড ল থেকে আমরা পেয়ে যাচ্ছি যে প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভরবেগ পরিবর্তনের হার। এবার বলছে কি, নিউটনের ফার্স্ট ল কি বলে, যে বস্তুর উপর বল প্রয়োগ না হলে তাহলে আমি বল প্রয়োগ করবো না, তার মানে এফ এর মান কত বসাবো? 0 দেওয়া বসিয়ে, তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা সমান কত হবে? 0। এটা টি টু 0 না, 0 কোনটা হবে? তাহলে নিশ্চয়ই দুটো, এইটার অনুপাতটা 0 হয়েছে, মানে হয় ওপরেরটা 0, মানে নিচেটা তো 0 হতেই পারে না, কারণ নিচেটা 0 হলে তো ইনফিনিটি হয়ে যাবে, তাই না, অসংগত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এম বি মাইনাস এম ইউ এইটা সমান সমান 0, কখন না, যখন আমাদের টিটা নট ইকুয়াল টু 0 হচ্ছে তখনই। ক্লিয়ার? এবার দেখ এখান থেকে এম এম কমন নিয়ে আউট করে দে, তাহলে ভি মাইনাস ইউ সমান সমান কত হবে? 0। এম কমন করে আউট করে দিলাম, এখান থেকে কি আছে? ভি ইকুয়াল টু ইউ, তাই তো। এবার তাহলে দেখ, যদি ইউ সমান সমান 0 হয় তাহলে ভি ইকুয়াল টু কত হবে? 0। আর ইউ সমান সমান যদি একটা যে কোনো ভ্যালু হয় এক্স হয়, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? এক্স হবে, তাই তো। তাহলে এখানে নিউটনের সেকেন্ড ল কি বলেছিল? প্রযুক্ত বল বস্তুর ভরবেগ পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, তাই তো। আমি জাস্ট এই ফর্মটা লিখছি, মানটা জাস্ট। তাহলে এখান থেকে নিউটনের ফার্স্ট ল বলে কি না, যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করা হয়, মানে এফ ইকুয়াল টু 0 হলে কি হবে? সমবেগে গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় ও সমবেগে গতিশীল হবে, বা সমবেগে ও সরল রেখায় গতিশীল হবে, এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটা কি হচ্ছে, যে বস্তুটা এক্স গতিশীল ছিল সে এক্স বেগেই যাচ্ছে, আর যে 0 ছিল মানে স্থির ছিল সে স্থির অবস্থাতেই আছে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, সেকেন্ড ল থেকে ফার্স্ট লটা আমাদের প্রমাণিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটুকু পারবি না নিজের থেকে, মাথার থেকে সব জিনিস যদি খারাপ চলতে হয়, চল
সেকেন্ড থেকে ফার্স্ট ল। বৃষ্টি কি চিজ কাটছে যদি না কাটে খুলে দেয়। আর জল টল পড়ছে না তো? যদি বৃষ্টি হয় তাহলে খুলিস না, ভাঙ। সেটা জানে না, একটা দিন হঠাৎ করে মিস করে গেলে জিনিসটা খারাপ হয়ে যায় না। একটা কাজ করছি কন্টিনিউ রোজ, একদিন ঘরটা বন্ধ করে দিলে কেমন লাগে? ও 2-4 দিন বন্ধ করে দেয়, সব কাজ বন্ধ হয়ে যাবে, আর করার ইচ্ছা থাকবে। ওটা খুলতে পারবি না, বস। এই দেখ তোর, তাহলে এখানটাতে নিউটনের সেকেন্ড ল থেকে থার্ড ল প্রমাণ করতে পারবি। নিউটনের সেকেন্ড ল থেকে থার্ড ল, আমি ফার্স্ট ল বলিনি, থার্ড ল। নিউটনের সেকেন্ড ল, এটা থেকে থার্ড ল, এইটা প্রমাণ করতে হবে। কিভাবে করবি? সেকেন্ড ল থেকে থার্ড ল আসতে হবে, কিভাবে করবি? বল বল। নিউটনের সেকেন্ড ল কি বলে? নিউটনের সেকেন্ড লটা কি বলে? যে প্রযুক্ত এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ডিপি ডিটি, তাই তো? আচ্ছা আমি এইভাবে লিখছি, এগুলো ডিপি ডিটি। এইটা তার মানে কি, এখানটায় যদি বস্তুটার উপরে এই যে ডিপি ডিটিটা হচ্ছে, ঠিক আছে, এইখান থেকে সেকেন্ড থেকে থার্ড, তাই তো? আচ্ছা হ্যাঁ, যদি এই দুটো বস্তুর মধ্যে দেখ, এই যে দুটো বস্তু আছে এদের মধ্যে যদি বাহ্যিক ভাবে কোনো বল না দেয়, এই যে দুটো বস্তু, যে কোনো দুটো বস্তু যে সংঘর্ষ হচ্ছে, ঠিক আছে, তাকে যদি বাইরের থেকে কোনো বল না প্রয়োগ করি, তার মানে কি এফ ইকুয়াল টু 0 হবে, বাহ্যিক বল 0, তাই তো? বাহ্যিক বল সেটা যদি আমাদের 0 হয় তাহলে কি হবে না ডিপি ডিটি এটা সমান আমরা কি লিখছি 0। তা কোন রাশিটার ডেরিভেটিভ করলে 0 হয়? কোন একটা তো রাশি আছে যার ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, সেটা কোন রাশি? বল কোনটা, কোন রাশিটা ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়? কি ধ্রুবক রাশির না? যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু যদি আমরা ডেরিভেটিভ করি, অবকলন করি, তাহলে কি হয়ে যায়? সেই রাশিমালাটা ডেরিভেটিভটা কি আসে? 0 আসে। তার মানে এই পিটা কি বলতে পারি, মানে ধর এখানটা আছে আমাদের 2 এর ডেরিভেটিভ করছিস, তাহলে কত বেরোয়? 0 বেরোয় তো, মানে এটা ধ্রুবক রাশি সেই জন্য 0 হচ্ছে। তাহলে এখানে এটা 0 হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি যে পি একটা ধ্রুবক। পিটা কি ধ্রুবক রাশি, মানে কি ভরবেগটা সংরক্ষিত হয়, তাই তো? আর ভরবেগের সংরক্ষণের সূত্রটা কি ছিল? সংরক্ষণের সূত্র সংঘর্ষের আগে ও পরের মোট ভরবেগ ধ্রুবক হবে। এর সঙ্গে একটা শর্ত ছিল, কি শর্ত? যদি বাহ্যিক ভাবে কোনো বল না প্রয়োগ হয়, ক্লিয়ার? বাইরের থেকে যদি কোনো বল না প্রয়োগ হয় তাহলে কি হয়? ভরবেগটা অলওয়েজ সংরক্ষিত থাকে। বাহ্যিক ভাবে বল প্রয়োগ না হওয়ার অর্থটা কি? মানে তুই ধর একটা বোমা ছুড়ে মারা হলো, ঠিক আছে, সেখানে কি হলো না ওর ভিতরে কিছু কেমিক্যাল রিয়াকশন আছে, কেমিক্যাল দেওয়া আছে, তার মধ্যে একটা রিয়াকশন ঘটবে, হয়ে ওটা ব্লাস্ট করলো। এখানে কোনো বাহ্যিক ভাবে বল প্রয়োগ করেছি? আমরা তো বোমাটাকে ধরে টেনে টেনে ছিড়িনি, তাই না? তাহলে কি হচ্ছে? ও তো নিজের থেকে ব্লাস্ট করেছে, যেহেতু নিজের থেকে ব্লাস্ট করছে মানে কি এটা অভ্যন্তরীণ বল, আর অভ্যন্তরীণ বল এখানে কাউন্টিং হবেই না, আমরা বাহ্যিক বলের কথা বলছি। তাহলে ওই বল বোমাটার ক্ষেত্রে আমরা কোনো বাহ্যিক ভাবে বল প্রয়োগ করিনি, যেহেতু বল প্রয়োগ হয়নি, তাহলে ওর যে ভরবেগটা সেটা কি হবে? সংরক্ষিত থাকবে, ঠিক আছে? পূর্বের ও পরের মোট ভরবেগ ধ্রুবক থাকবে। ওকে, তারপর তোর এরকম ধর করলো একটা বস্তু এই বরাবর যাচ্ছে, এই বরাবর একটা বস্তু যাচ্ছে, ঠিক আছে, তুই একটা বন্ধু এই বরাবর যাচ্ছিস, আরেকজন এই বরাবর আসছে, ঠিক আছে, এই বরাবর জিশন যাচ্ছে আর এই বরাবর স্বর্ণ যাচ্ছে, ঠিক আছে, এইখানটা দেখা হলো এই বরাবর দুজন চলে যাচ্ছে, এ ইউ বেগ নিয়ে আর এ হচ্ছে ভি বেগ নিয়ে যাচ্ছে। যখন এখানে সাক্ষাৎ হবে মানে কি সংঘর্ষ ঘটেছে, এবার কি হবে? ওরা দুজন মিলে একসঙ্গে যাবে, তাই তো? তাহলে এর ভর যদি m1 হয়, এর ভর যদি m2 হয়, এই দুটো মিলে এবার কি করবে? যে কোনো একটা দিকে যাবে, সেটা কোন দিক যাবে আমরা জানি না আপাতত, ঠিক আছে? এই মুহূর্তে আমরা জানি না যে কোন দিকে যাচ্ছে, যে কোনো একদিকে যাবে। তো যে কোনো একদিকে যেহেতু যাবে আমরা একটা অ্যাঙ্গেল হিসেবে ধরে নিচ্ছি থিটা। থিটা মানটা 0 হতে পারে
বা 0 ছাড়া অন্য যে কোনো মান হতে পারে। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা থিটা আছে, তাহলে এইবার আমার কে যাবে, m1 প্লাস m2 দুজন মিলেই যাবে। আর নিশ্চয়ই আগে যে গতিবেগ ছিল দুজন একই গতিবেগে থাকবে না, বাই চান্স ধর একজন সাইকেলে যাচ্ছিল একজন হেঁটে যাচ্ছিল, এবার কি হবে, হয় দুজন সাইকেলে বসে যাবে নয় দুজন হেঁটে যাবে। তো সাইকেলে বসলেও যে সাইকেলে আসছিল সে নিশ্চয়ই আর আগের মতো চালাতে পারবে না, কারণ দুজন বসে গেছিস, তাই তো, তাহলে ভরটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই সরি, ভরটা যেহেতু চেঞ্জ হচ্ছে বেগটাও চেঞ্জ হবে, তাহলে বেগটা আমি অন্য একটা বেগ ভি ড্যাশ হিসেবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইউ বেগ নিয়ে গিয়েছিল আর এ গেছে ভি বেগ নিয়ে, দুজন যখন একত্রিত হয়ে গেল তখন কি যাচ্ছে, দুজন মিলে ভি ড্যাশ বেগ নিয়ে একটা অন্য কোনো দিকে যাচ্ছে, সেটাকে আমরা কি ধরেছি না এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে কেসটা, এখানে ভরবেগ কত ছিল, এখানে ভরবেগ কত ছিল m1 ইন্টু ইউ, তাই তো, এর ভরবেগ কত ছিল m2 ইন্টু ভি। এ দুটো কি সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, মানে জাস্ট এই সময় যখন এখানে পৌঁছালো সেই টাইমটা কথা হচ্ছে, এই দুটো এদের পূর্বের ভরবেগ। আর সংঘর্ষের পরে কত ভর হয়েছে m1 প্লাস m2, কত বেগ নিয়ে যাচ্ছে ভি ড্যাশ বেগ নিয়ে, সেটা কি হবে, এটা সংঘর্ষের পরের মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ কি হবে, সেটা দুজন সমান সমান হবে। ক্লিয়ার? তাহলে এই যে থিওরিটা ভরবেগের অ্যাকচুয়াল থিওরি, এটা সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, মানে এইটা লেখা উচিত, এইটা মানে m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর ইকুয়াল টু m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর। তো আমার প্রশ্নটা হচ্ছে কেন দেইনি, তাহলে ভেক্টর চিহ্ন দিয়েছিলাম এর আগে, কেন দেইনি? তার কারণ ধরা এখানে সব কি হচ্ছিল, একটা রেখা বরাবর হচ্ছিল না, আর এটা কি রেখা বরাবর হচ্ছে না তলে আছে, একটা তলে আছে, দুটো রেখা হয়ে গেছে, মানে একটা তলের উপরে, আর ওখানে কি ছিল রৈখিক একটা রেখার উপরে। ওই জন্য দেখবি বইয়ে লেখা আছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, লেখা আছে না এমনি এমনি। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি, এটা কি বলবো, ভাষায় কি দেবো, এটাকে ভাষায় কি দেবো বলবো, এখানে মোট বলবো না লব্ধি বলবো, যখনই ভেক্টরে যাচ্ছে তখন আর মোট বা সমষ্টি না, তখন কি বলবো, নামটা লব্ধি বলে দেবো, রেজাল্ট্যান্ট বা লব্ধি, তাই তো। তাহলে সংঘর্ষের পূর্বের লব্ধি ভরবেগ বস্তুটির লব্ধি ভরবেগ সংঘর্ষের পরের বস্তুটির লব্ধি ভরবেগের সাথে সমান হবে। ঠিক আছে, আর ওইটা রৈখিক কেন হচ্ছিল, তখন বলা হয়েছিল একই সরলরেখার উপরে, বই যখন দেখবি সংজ্ঞাটা ভালোভাবে যখন লেখা আছে কি বলা আছে, একটি সরলরেখা বরাবর গতিশীল কোন বস্তু, দুটো বস্তু সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ সমান হয়, এটা বলা আছে না, সরল রেখা বরাবর, সেই জন্য কারণটা কি রৈখিক। ঠিক আছে, তাহলে এটা কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, কোনটা, এর ভেক্টর চিহ্নটা এই জন্য ওখান থেকে তুলে দেওয়া হয়েছিল, তার এটা অ্যাকচুয়ালি অরিজিনাল। ঠিক আছে, কিন্তু যখন মানে একটা রেখা বলে একই দিকে আছে বলে চিহ্নটাকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কিছু না, বুঝতে পেরেছিস? মানে এটাকে কিভাবে লেখা হবে, p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর সমান সমান p1 ড্যাশ ভেক্টর প্লাস p2 ড্যাশ। p1 আমরা p2 দ্বারা কি প্রকাশ করি, ভরবেগকে প্রকাশ করা হয়, মানে এই m1 v1 কে একসঙ্গে লিখে দেওয়া হয় কি p1। ঠিক আছে, বুঝতে পেরেছিস রইনা? তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র মেন সূত্রটা কি, সংঘর্ষের পূর্বের লব্ধি ভরবেগ, আর এটা কি সংঘর্ষের পরের লব্ধি ভরবেগ। ঠিক আছে, সংঘর্ষের পূর্বের লব্ধি ভরবেগ আর সংঘর্ষের পরের লব্ধি ভরবেগ কি হবে, সমান সমান হবে। ক্লিয়ার? তার মানে একটা বোমা এখান থেকে এখানে ছোড়া হলো, এই বরাবর যাওয়ার কথা ছিল যদি না ব্লাস্ট করতো, কিন্তু এখান থেকে যখন ছুটছিস তার ভরটা ধর m, যখন সে এখানে গেল সে ব্লাস্ট করে গেছে। ঠিক আছে, তাহলে একটা এদিকে যাবে, একটা হয়তো এদিকে গেল, আরেকটা ধর এই বরাবরই চলে গেল, তিনটে টুকরো হয়েছে। তাহলে এর ভরবেগ ধর এটা m1 u1 বেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, m1 ভর u1 বেগ নিয়ে গেল, এটা ধর m2 ভর u2 বেগ নিয়ে গেল, আর এটা ধর m1 ভর m3 ভর u3 বেগ নিয়ে গেল। ঠিক আছে, তাহলে কি করবে, এর প্রথমে কত বেগ নিয়ে যাচ্ছিল, এটা ধর u বেগ নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ কত, যখন ব্লাস্ট হচ্ছিল, মানে এখান থেকে না, মানে জাস্ট ব্লাস্ট হওয়ার আগের মুহূর্তে, ব্লাস্ট হয়ে যাওয়ার আগের মুহূর্তে বেগটা কত ছিল u, এখানে বাদ দে, এখানে নিতে হবে না, এখানে ব্লাস্ট হওয়ার জাস্ট আগের মুহূর্তে বেগটা কত ছিল, u ছিল কার না m এর, তাই তো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে m u ভেক্টর সমান সমান কি হবে, m1 u1 ভেক্টর প্লাস m2
u2 ভেক্টর প্লাস m3 u3 ভেক্টর, এটা লিখতে পারি। সংঘর্ষের পরে পূর্বের মোট ভরবেগ ও সংঘর্ষের পরের মোট ভরবেগ কি হবে তাহলে আমাদের সবসময় ধ্রুবক থাকবে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছিস তো? কখন মেন শর্ত তাহলে কি, এখানে বাইরে থেকে যেন কোনো বল প্রয়োগ না হয়, বাহ্যিকভাবে বল প্রয়োগ না হলে তবে সংরক্ষিত হয়। ক্লিয়ার? যদি কেউ তোদের বলে নিউটনের সেকেন্ড ল থেকে থার্ড ল প্রমাণ করো, তাহলে তোরা কি করবি? নিউটনের সেকেন্ড ল যেটা, তার মানে অ্যাকচুয়ালি সেই ঘুরে ফিরে কিছু দাঁড়ালাম ভরবেগের সংরক্ষণ না, তার মানে তোরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যেটা প্রমাণ করেছিস ওটাই। ঠিক আছে? নিউটনের সেকেন্ড ল বলতে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, এই থেকে আমাদের নিউটনের থার্ড ল প্রমাণ। ক্লিয়ার? যা ছিল সেম জিনিস, কারণ কোশ্চেন তোরা এটা করে রেখেছিস, পরীক্ষায় আসলো এইটা উপরেরটা, সামান্য না জানার জন্য প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? কারণ এরকম ধরনের কোশ্চেন দেয়, নিউটনের ফার্স্ট ল থেকে সেকেন্ড ল প্রমাণ করো, এই সেকেন্ড ল থেকে ফার্স্ট ল, এরকম ভাবে ঘুরে ফিরে দিয়ে দেয়। বুঝতে পারছিস? তাহলে সেকেন্ড ল থেকে থার্ড ল পারবি তো? এবার সমস্যা নেই তো কারোর। সেকেন্ড ল থেকে যখনই প্রমাণ করতে বলবে তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটাই চলে আসবো, সেখান থেকে নিউটনের থার্ড ল যেভাবে প্রমাণ করতে হয় সেটা বলতে হবে। তাহলে শুরুতে একটু লিখে দিবি যে আমরা জানি যে নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা জানি যে প্রযুক্ত বল সমান সমান ভরবেগ পরিবর্তনের হার। এখানে বাহ্যিক বল প্রযুক্ত না হলে আমরা জানি যে ভরবেগটা সংরক্ষিত হয়, সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পাই বলে এবার বাকি যা ছিল তাই। ক্লিয়ার? মানে এই দুটো জিনিস দেখিয়ে দিয়ে এটাকে দেখিয়েও দিবি, ভাষায়ও লিখে দিবি একবার। বুঝতে পারছিস? জাস্ট এই দুটো দিয়ে ভাষা লিখে দিবি। এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা জাস্ট লিখে রাখ। চুপ। এই এবার বল দেখি, রকেট ওড়ে অ্যাকচুয়ালি কিভাবে? প্রেসার মানে দিচ্ছে এতে, কি করে দেয়? কে দেয়? দেয় কি প্রেসারটা? হ্যাঁ, জ্বালানিটা। জ্বালানি পুড়ে কি বেরোয়? আরে গ্যাস বেরোচ্ছে না, গ্যাস। তাহলে গ্যাস কি করছে? নিচে ধাক্কা দিচ্ছে, তাই তো? আর তার ফলে বস্তুটা আমাদের রকেটটা উপরে উঠছে। তার মানে রকেটের ভর ফিক্সড। হ্যাঁ, রকেটের ভর কি ফিক্সড? প্রতি মুহূর্তে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না? তাহলে এবার তুই আমাকে বল এফ ইকুয়াল টু এম এর সূত্রটা সঠিক হবে? এম এর যে সূত্রটা, এটা যদি আমি বলি নিউটনের সেকেন্ড ল, এটা কি এখন অ্যাকুরেট থাকলো? আর থাকেই না। তাহলে এটা মোটেই কোনোদিন সেকেন্ড ল হতে পারে না। সূত্র ঠিক, কিন্তু এটা সেকেন্ড ল অন্তত না। ক্লিয়ার? তাহলে রকেটের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে তাই দেখ। তোর এই ধর আমাদের একটা রকেট আছে, এই যে রকেটটা আছে, ঠিক আছে? রকেটটার কোনো একটা মুহূর্তে আমি ভেঙে তোকে ধরে এখানে বেঁধে রেখে দেবো, চুপ দা। এটা দেখ, একটা টি ভরে এই যে কোনো একটা মুহূর্তে, ঠিক আছে, বিষয়টা ভালো করে বোঝ। টি যে কোনো একটা সময়ে এর ভর হচ্ছে আমাদের এম, আর এর বেগটা হচ্ছে ভি। এই বেগটা কোন বেগ? না আমাদের ভূমির সাপেক্ষে রকেটের বেগ। ঠিক আছে? এই বেগটা কার? ভেলোসিটি অফ রকেট। কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। ক্লিয়ার? ভেলোসিটি অফ রকেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তখন টি সময় ওর ভরটা কত? এম, বেগ কত? ভি। ক্লিয়ার? এবার কি হলো না, এর থেকে ডিটি সময় পরে কিছুটা একটা সময় পার হয়ে গেল, ডিটি ক্ষুদ্র একটা টাইম, সেই ডিটি সময় পরে ওর ভরটা কি হবে? কিছুটা হ্রাস কমবে তো, কমবে বা বাড়বে আমি সাময়িকভাবে ধর আমি জানি না যে ওর ভরটা কমছে না বাড়ছে। ঠিক আছে? আমি শুধু এইটুকু জানি যে এর থেকে কিছু পরিমাণ গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? কিছুটা গ্যাস বাইরে বেরোচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি সেটা গ্যাস বেরোচ্ছে কতটা? মাইনাস ডিএম পরিমাণ। যেহেতু বেরিয়ে যাচ্ছে সেই জন্য আমরা এটাকে মাইনাস বলে বললাম। ঠিক আছে? কত বেগ নিয়ে যাচ্ছে এর নির্দিষ্ট একটা বেগ থাকবে তো। আমি ধরে নিচ্ছি যে এর যে গতিবেগ ভেলোসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা কত? না আমি ধরে নিলাম ইউ। গ্যাসের গতিবেগ কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে, মানে যে মাটিতে দাঁড়িয়ে তুই দেখছিস তোর সাপেক্ষে। ঠিক আছে? যখন ভূমি বলছি মানে কি তুই মাটিতে দাঁড়িয়ে দেখছিস, তাহলে ভেলোসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা কত? না ইউ। ভালো কুলুক করিস না, তুই তো দেখে দিকে। তাহলে এর ভরটা কি হবে? এবার আগে ছিল কত? এম। ঠিক আছে? তা আমি এর চেঞ্জ, এটা ভরের চেঞ্জ হবে জাস্ট, তাই তো? চেঞ্জ হিসেবে এটাকে আমরা ডিএম বলে দিচ্ছি। তো এখানে মনে হতে পারে যে কমে যাচ্ছে, তাহলে মাইনাস দাও, তাই তো? কিন্তু আমরা এখানে শেষে গিয়ে মাইনাস দিয়ে দেবো লাস্টে একদম।
ঠিক আছে, এখন এটাকে জাস্ট বোঝানোর জন্য যে ভরটা চেঞ্জ হয়েছে, কিছুটা পরিমাণ ভর চেঞ্জ হয়েছে, সেটা কতটা না এখন আগে ছিল এম, এখন হচ্ছে এম প্লাস ডিএম। ঠিক আছে, কিছুটা পরিমাণ গ্যাস বেরিয়ে যাচ্ছে মাইনাস ডিএম পরিমাণ, যতটা এখানে চেঞ্জ হয়েছে সেটাই তো বেরোবে, তাই তো? এই পরিমাণ গ্যাস বেরিয়ে যাচ্ছে। এবার তার গতিবেগটা কত না ইউ। এই যে ডিএম রাশিমালাটা লেখা হয়েছে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ, কিন্তু এই যে ডিএমটা এটা কি, এটা অ্যাকচুয়ালি আপনার নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, কেন নেগেটিভ? দেখ, ধর প্রথমে আমাদের এম ছিল, তো এটা প্রথমে ছিল, ঠিক আছে, আর এখন ধর এক্স পরিমাণ কমে গেল, এখন এক্স পরিমাণ কমে এইটা হলো। ঠিক আছে, তা পরিবর্তন আমরা কি করে বোঝাই? যেটা হয়েছে সেটা থেকে আগে যেটা ছিল সেটা বিয়োগ করো, তাই তো? অন্তিম থেকে প্রাথমিকটা বিয়োগ দিয়ে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে? এম মাইনাস এক্স মাইনাস এম, এম এম কেটে গেল, থাকলো কি মাইনাস এক্স না? এটাই তো পরিবর্তন, সেটা কি ডিএম। ডিএমটা কেমন একটা রাশি? নেগেটিভ। তাহলে কি বুঝতে পারছিস কেন আমি এখানে প্লাস ডিএম লিখেছি? আমরা শেষে গিয়ে লিখে দেবো যে তোর ওই ডিএম ডিটি সমান সমান মাইনাস আর, এটা বলে দেবো। মানে কি, আরটা জাস্ট কিছুই না, যে ভর পরিবর্তনের হার সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব, কিন্তু এখানে পরিবর্তনটা কেমন হচ্ছে, প্রতি মুহূর্তে হ্রাস হচ্ছে, সেই জন্য মাইনাস দিয়ে প্রকাশ করে দেবো। ঠিক আছে, তোরা চাইলে এখান থেকে শুরু থেকেও করতে পারিস, তখন জাস্ট আর লিখতে হবে। সেই জন্য আমরা ওটাকে না করে আমরা জাস্ট ওটাকে লাস্টে মাইনাস আর করে দেবো। ঠিক আছে, সেই জন্য এখন ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে আমাদের মেন যে টার্গেটটা সেটা কি হচ্ছে, আমাদের বস্তুটার এখন রকেটের ভর কত হয়েছে এম প্লাস ডিএম। এবার আমাকে একটা বল, রকেটটার বেগ বাড়বে না কমবে? রকেটের এই মুহূর্তে বেগ বাড়বে না কমবে? বেগ বাড়বে। তাহলে এখন বেগটা আমি ধরে নিচ্ছি কত হয়েছে না, ভেলোসিটি অফ রকেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক আছে, সেটা কত দাঁড়াবে? ড্যাশ দিয়েছি কারণ এখানে অলরেডি একবার লেখা হয়ে গেছিল। ঠিক আছে, কারণ ওটা চেঞ্জ হয়েছে, তো সেটার ভ্যালু এখন কত? ভি প্লাস ডিভি। ঠিক আছে, এখন এটা চেঞ্জ হয়ে কত হয়েছে? ভি প্লাস ডিভি। এবার আমাকে বল, প্রাথমিক অবস্থায় ভরবেগ কত ছিল? এখানে কেউ বাহ্যিক ভাবে বল প্রয়োগ করেছি? করিনি তো। তাহলে ভরবেগ সংরক্ষিত হবে, ভরবেগ সংরক্ষিত হবে। তাহলে এখানে প্রাথমিক ভরবেগ কত ছিল? এই অবস্থায় ভরবেগ কত? বল এম ভি। এর ইনিশিয়াল ভরবেগ কত? এম ইন্টু ভি। আর এখন ভরবেগ কত? এখনকার ভরবেগ কত? বল বল, রকেটের ভর কত আছে? এম প্লাস ডিএম। বেগ কত হচ্ছে? ভি প্লাস ডিভি। ঠিক আছে, ভর ইন্টু বেগ। আর এর ক্ষেত্রে কি হবে? গ্যাসও তো যাচ্ছে, শুধু ওটা কাউন্ট করলে হবে না, গ্যাসটাও তো বেরিয়ে যাচ্ছে। তাহলে কি মাইনাস ডিএম ইন্টু ইউ। ঠিক আছে, গ্যাসের গতিবেগ কত? মাইনাস ডিএম ভর ইন্টু গতিবেগ। ক্লিয়ার? এই লাইন পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে তো? ভর ইন্টু বেগ, আর ওখানে আমাদের গ্যাসের ভরবেগ। ক্লিয়ার? এবার দেখ, সংঘর্ষের পূর্বের ও সংঘর্ষের পরের মোট ভরবেগটা কেমন হবে? ধ্রুবক। তাহলে এটাকে আমরা কি লিখবো না, এম ভি ইকুয়াল টু এম প্লাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি মাইনাস ডিএম ইউ। ওকে, এটা দেখা যেতে পারে। আরে এই দুটো সমান হবে তো, সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ ধ্রুবক থাকবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এই দুটো গুণ কর। আমি জাস্ট এর সঙ্গে এটা গুণ করি একবার, এমভি হবে, তাই তো? এইটা গুণ করলাম এমভি, আর এইটার সঙ্গে এই এখন কোন করছে? ও হ্যাঁ বল, হ্যাঁ পড়াবো তো, চলে আয়। এখন এটাকে গুণ কর, এটা গুণ করলে কি হবে? ভি ডিএম। ঠিক আছে, এবার একটা কাজ কর, এক মিনিট এইটার সাথে দাঁড়া, আগে এমটা গুণ করে নিচ্ছি। এমটার সাথে এটার গুণ, এম এর সাথে এটার গুণ কর, তাহলে এম ডিভি। একটা কারণ আছে, আর এই ডিএমটার সাথে পুরোটার গুণ করে দে। ঠিক আছে, এই যে ডিএমটা আছে এর সাথে টোটালটাকে গুণ কর, তাহলে ডিএম ইন্টু ভি প্লাস ডিভি। তোরা চাইলে যদি করে ফেলিস তাতে কোনো ক্ষতি নেই, ওটা যদি ভেঙে ভেঙে চারটে গুণ করে দিস পরে কমন নিতে হবে। ঠিক আছে, আমি যেহেতু জানি আবার পরে কমন নিতে হবে, ওই জন্য আমি আলাদা করে এটাকে সেপারেট করে রাখলাম। ওকে, কারণ এখানে অলরেডি ডিএম আছে, এটা কমন নেওয়ার কাজ আসবে, মাইনাস ডিএম ইন্টু ইউ। ঠিক আছে, এইটা আর এইটা থেকে ডিএম কমন নিয়ে নে। আর এখানে দেখ, এখানে এমভি আছে, এখানে এমভি আছে, এই যে এমভি যদি এপাশে চলে আসে কাটাকুটি করে 0 হয়ে যাবে, তাই তো? তাহলে এপাশে কত লিখবো? 0 সমান সমান এখানে কি থাকছে? এম ডিভি প্লাস ডিএম কমন চলে আসলে ভি প্লাস ডিভি মাইনাস ইউ, এটা থাকে।
ঠিক আছে, এটা কার গতিবেগ? এটা কার গতিবেগ? রকেটের গতিবেগ। কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। এটা কার গতিবেগ? গ্যাসের গতিবেগ। কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। এগুলো যেন প্রবলেম না হয়। তাহলে এখানে ভেলোসিটি অফ রকেট উইথ রেসপেক্ট টু কি? গ্রাউন্ড। আর এটা ভেলোসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এই বিয়োগ ফলটাকে আমরা কি নাম দেবো? একটা জিনিস ভাব, রকেটের বেগ থেকে গ্যাসের বেগ বাদ দিচ্ছি, তাহলে এটা কার সাপেক্ষে? গ্যাসের সাপেক্ষে রকেটের বেগ বলতে পারি। এই জিনিসটাকে গ্যাসের সাপেক্ষে রকেটের বেগ বলা যায়। তাহলে গ্যাসের সাপেক্ষে রকেটের বেগ, সেটাকে আমরা কি বলবো? VREL। এটাকে মানে ভেলোসিটি অফ রকেট উইথ রেসপেক্ট টু গ্যাস। ঠিক আছে, সেটাকে আমরা VREL বলছি। ঠিক আছে, বইয়ে দেখবি টার্মসটা ইউজ করছে বলে আমরা VREL লিখছি, নাহলে আমরা চাইলে V' V যা কিছু লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে VREL এটা কি হয় না, আমাদের রকেটের বেগ থেকে ভেলোসিটি অফ রকেট, তাই রকেটের বেগ কত? V প্লাস DV। এটা এখনকার রকেটের বেগ যেন এটা ধরিস না, V ধরে নিস না, কারণ আমরা কোন সময় হিসেব করছি। এই যে ইউ বেগ গ্যাসটা বেরোচ্ছে, এটা কখন বেরোচ্ছে? ডিটি সময় পরে তো, তাই না? ডিটি সময় পরের ঘটনা বলা হচ্ছে। তাহলে এইটা মাইনাস রকেটের গতিবেগ। তার মানে আমরা এই যে টোটাল টার্মসটাকে আমরা কি লিখতে পারি? VREL। তাহলে এখানে লিখে দে 0 সমান সমান mdv প্লাস dm ইন্টু VREL। ওকে, হচ্ছে। এবার এটাকে সাইড করে এক পাশ করে দে, যে কোনো এক সাইডে একটাকে সরিয়ে নিয়ে আয়। মানে আমরা এক কাজ করি, এইটাকে সরিয়ে নিয়ে এসছি, এটাকে এপাশে আনছি, এটাকে এপাশে রেখে দিচ্ছি। তাহলে মাইনাস VREL dm সমান সমান mdv। ঠিক আছে, এইটা। এবার উভয় পাশে ডিটি দিয়ে ভাগ কর, তাহলে মাইনাস VREL dm dt সমান সমান mdv dt। dv dt মানে কি? ত্বরণ, তাই তো? বেগ পরিবর্তনের হার মানে কি? ত্বরণ, রকেটের ত্বরণ। তাহলে রকেটের ত্বরণ কত হবে? রকেটের ত্বরণ সমান সমান a সমান সমান আমরা জানি কি? dv dt। ওকে, এইটা। আর এখানে কি আছে? dm dt, তাই তো? dm dt কি? ভরের পরিবর্তনের হার, তাই তো? পরিবর্তনটা কেমন হয় না? হ্রাস। তাহলে dm dt কি লিখবো? dm dt এটা সমান সমান রকেটের ভর হ্রাসের হার। ঠিক আছে, হ্রাসের হার, সেটাকে আমরা কি বলবো? মাইনাস আর দিয়ে প্রকাশ করছি, যেহেতু হ্রাস হচ্ছে সেই জন্য মাইনাস আর দিয়ে। তাহলে এই জায়গাটা আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? মাইনাস VREL ইন্টু মাইনাস অফ আর সমান সমান m ইন্টু ডিভিডিটি মানে কত? a। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আর VREL সমান সমান ma। ঠিক আছে, এটাকেই বলা হয় রকেটের প্রথম সমীকরণ। রকেটের প্রথম সমীকরণ। ঠিক আছে, এটাকে এই নামটা দেওয়া হয় কি? রকেটের প্রথম সমীকরণ। ক্লিয়ার? রকেটের গতিপথ সম্পর্কে লিখে দেব জাস্ট। মানে অনেক সময় এই যে ডাইরেক্ট এই জিনিসটা চায়, এই সমীকরণটাকে লিখতে বলে, এই সমীকরণটা ডাইরেক্ট লিখতে দেয়। ঠিক আছে, যে প্রথম সমীকরণটা লেখো, দ্বিতীয় সমীকরণটা লেখো, আর তারপরে ওই দ্বিতীয়টাকে দিয়ে কিছু ক্যালকুলেশন করতে দেয়, অঙ্ক দেয়। এটা পুরোনো বইয়ের ডিটেলসও ছিল, তোদের নতুন বই থেকে এটাকে তুলে দিয়েছে, জাস্ট শুধু উত্তর দুটো লিখে রেখেছে রকেটের কনসেপ্টের। শুধু দেখবি এই সমীকরণটা লেখা আছে। এই এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বইয়ের, যদিও বই নেই, চিন্তা নেই। এটা আমি তোর নোট মতো একটা দিয়ে দেবো ওখানে হোয়াটসঅ্যাপে, মানে ভাষাটা কিভাবে লিখতে হবে। এই লগ পড়েছিস? লগ একদম পড়েছিস তোরা? এটা ছিল নাইনে, ছিল নাইনে। লগ একদম পড়িসনি? লগ a প্লাস লগ b সমান সমান কত হয়? লগ a প্লাস লগ b কত হবে? লগ a ইন্টু b, লগ ab। লগ a মাইনাস লগ b সমান কত হবে?
লগ এ বাই বি, ঠিক আছে, আন্দাজে মিটে গেছে। লগ এক্স টু দি পাওয়ার এন সমান সমান কত হবে? লগ এক্স টু দি পাওয়ার এন সমান সমান কত হবে? এন লগ এক্স, এন লগ এক্স, পাওয়ারটা সামনে চলে আসে। আর উল্টোটা করলে বলা যায় এন লগ এক্স সমান সমান এন লগ এক্স টু দি পাওয়ার এন, উল্টোটা হচ্ছে। এই নিউটনটা হয়ে গেলে পুরোটার উপরে ঘর্ষণ যখন চলবে ওই টাইমটা পুরোটা পরীক্ষা নেবো, এই নিউটন পর্যন্ত। কে বললো সেদিন শরীর খাওয়া হবে? তাহলে তোর কয়েকদিন মোটামুটি তার সেই মাসটা শরীর খারাপ থাকুক, সেই মাসটাও শরীর খারাপ থাকুক পুরো। যদি পরীক্ষার দিনই শরীর খারাপ হয় তাহলে মাসটাও থাকলে হবে, চলবে। হ্যাঁ না আমি বলে দেবো, ডেট বলে দেবো, রেডি করে রাখবি, পড়ে রাখবি সব, হয়েছে? ঈদ আবার কবে? সে অনেক দেরি, জুনে চলছে তোর কত, 18 চলছে, তাহলে দেখ তোর এখানে থাকা, দেখ এই যে সমীকরণটা ছিল, ঠিক আছে, এই যে সমীকরণটা, এটা আমাদের তাহলে কি বলছে? মাইনাস ভি আর এল ডিএম সমান সমান কি হচ্ছে? এম ডিবি। তাহলে এই যে সমীকরণটা, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখানে বলতে বলছে 1 নম্বর থেকে পাই, ঠিক আছে, বলে এখানে লিখে দিলাম। এবার এখানে দেখ তোর এই ডিভিটাকে রেখে দে, আর এই এমটাকে এর নিচে নিয়ে চলে আয়, ঠিক আছে, ডিভিটাকে রেখে নিচে নিয়ে আয়। তাহলে ডিভি সমান সমান কি হবে? মাইনাস ভি আর এল ডিএম বাই এম, এটা হবে তো? এবার চলে আসলো। এবার দুপাশে ইন্টিগ্রেশন কর, ভি ডিভি ডিভি ইকুয়াল টু মাইনাস, এটা আমাদের ধ্রুবক রাশি তাহলে বাইরে বেরিয়ে যাচ্ছে, ভি আর এল ইন্টিগ্রেশন ডিএম ডিএম বাই এম, ঠিক আছে, ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন বা সমাকলন, সমাকলনের চিহ্ন এরকম বাংলাও থাকে না, সিম্পল। তো দেখ এখানটাতে কি হচ্ছে না, এটা আমরা কত থেকে কোথায় করবো? প্রাথমিক গতিবেগ থেকে অন্তিম গতিবেগ পর্যন্ত। এখানে ভরটাও কত হবে? প্রথম অবস্থায় একটা ভর ছিল এম ইনিশিয়াল, পরে একটা ভর হয়েছে এম ফাইনাল, ঠিক আছে, এটা হলো। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে? দুপাশে ইন্টিগ্রেশন করো, করলে এটা করলে ইন্টিগ্রেশন ভি ডিভির করলে কত হয়? ভি হয়, ইন্টিগ্রেশন ভি আই, আর এখানে উপরে লিখবো কি? ভি এফ, লিমিট বসিয়ে দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট, ঠিক আছে, উপর নিচে লিমিট বসালাম, মাইনাস ভি আর এল। এখানে এবার এটা ইন্টিগ্রেশন করলে কত হয় না? 1 বাই যাবে, জানি এটা আমি বলছি, এই 1 বাই এম এর ইন্টিগ্রেশন করলে হবে এল এন এম, ঠিক আছে, এটা করলে হবে এল এন এম, সূত্রটা আমি বলে দিচ্ছি আর সব, এম আই থেকে এম এফ পর্যন্ত চলবে, ওকে। দেখ তাহলে এখানে যদি লিমিট বসিয়ে দেই নিচেরটায়, এই এবার সেটা যদি লিমিট বসাস, তাহলে প্রথমে কত বসবে? ভি ফাইনাল, তারপরে বসবে কত? ভি ইনিশিয়াল মাইনাস দিয়ে, আর এখানে মাইনাস ভি আর এল থাকলো, এখানে লিমিট বসালে প্রথমে এল এন এম ফাইনাল মাইনাস এল এন এম ইনিশিয়াল, ঠিক আছে। এবার আমি একটু আগে বললাম না যে লগ এ মাইনাস লগ বি মানে কি? লগ এ বাই বি। লগের দেখ লগের দুটো জিনিস হয়, একটা হয় আমাদের জাস্ট মান ভ্যালু একটা, আর এই নিচে যেটা থাকে সেটাকে বলা হয় বেস, ঠিক আছে, নিচেটাকে বলা হয় বেস। তাহলে যদি লগের বেস ই হয়, লগের বেস যদি ই হয়, তখন আমরা এটাকে এল এন লিখতে পারি, ঠিক আছে। ওই খেলা করতে বলেছি, একটু আগে বললি মাথায় ঢুকছে না, যখন বলাচ্ছি তখন তুই খেলা করছিস। তোকে একটা বালতির মধ্যে রেখে দেওয়া উচিত, শুধু মুখটা যেন বাইরে থাকে, বেশি লাভালাভি করবি না, এদিকে না। তোর লগের যখন বেসটা ই হবে তখন সেটাকে কি বলা হয়? এল এন।
আর লগের যদি বেস এই লগ তার যদি বেস 10 হয় তখন সেটাকে ln বলা যায় না, জাস্ট লগ হিসেবে লিখতে হবে, লগের বেস 10। ঠিক আছে, তোদের ক্যালকুলেটরে দেখবি এক জায়গায় লগ আছে আর এক জায়গায় ln লেখা আছে, তার পাশেই লগ যেখানে লেখা আছে তার মানে কি লগের বেস 10, আর যেখানে ln লেখা আছে মানে লগ কিন্তু লগের বেসটা কত ই। ঠিক আছে, মানে এটাকে এইভাবেই লিখতে হয়, জাস্ট log 10x একই জিনিস, মানে এখানে এটাকে আমরা এই ln এর ফর্মে লিখতে পারবো না। ক্লিয়ার, লগে যদি বেস 10 হয়ে যায় বা বেস অন্য যে কোনো কিছু যদি হয়, ঠিক আছে, তখন আমরা এটাকে ln ফর্মে লেখা যায় না, একমাত্র লেখা কখন যায় যখন আমাদের লগের বেসটা ই হবে। ওকে, তখন আমরা কি লিখবো না এইটা। এবার সূত্র হচ্ছে আমি এই ln এর ভিত্তিতে সব লিখে দিচ্ছি, ln a প্লাস ln b। ঠিক আছে, ln a প্লাস ln b এর সূত্রটা হচ্ছে ln a ইন্টু b। ঠিক আছে, মানে উল্টো ভাবে যদি লিখি এটাকে ভেঙে এটা লিখতে পারি। ওকে, এটাকে ভেঙে এটা লেখা যায়, তার মানে এই না যে ln a প্লাস b মানে তোরা এটা লিখে দিবি, এটা যেন করিস না। ঠিক আছে, এটা যেন করিস না। ক্লিয়ার, এর মানে কিন্তু এটা না, ln এর ব্যাপারটা কি ln a প্লাস ln b মানে হচ্ছে ln a b, তার মানে এইটা। ক্লিয়ার, তাহলে এখানে দেখা আরটা কি ln a মাইনাস ln b, সেটা কি ln a বাই b। ঠিক আছে, আর সূত্র কি ln a মাইনাস ln b, যখন বিয়োগ হবে তখন ভাগ, যোগ হলে গুণ, যোগ হলে গুণ, বিয়োগ হলে ভাগ, ভাগ হলে বিয়োগ, গুণ হলে যোগ। ক্লিয়ার, মনে রাখবে। আর ln এর ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে, মানে ln x টু দি পাওয়ার n, x এর পাওয়ার যদি n হয় সেটাকে লেখা যায় কি করে n ln x, এটি লেখা যায়, পাওয়ারটা সামনে চলে আসবে। ঠিক আছে, x এর পাওয়ার যা যা থাকবে সবটা সামনে চলে আসবে। ওকে, কোন জায়গায় ধর তোর এইটা লেখা আছে 1/x, ln 1/x লেখা আছে, তার মানেটা কি x এর পাওয়ার -1, তাই তো, তার মানে এটাকে আমরা লিখতে পারি ln x টু দি পাওয়ার -1, যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে, তার মানে এটাকে লেখা যেতে পারে মাইনাস ln x, মাইনাস ln x মানে কি ln 1/x। ওকে, 1/x মানে পাওয়ার -1। ঠিক আছে, তার মানে হচ্ছে দিস। এবার একটা সূত্র আছে, এই যে ইন্টিগ্রেশন 1/x dx, আগে বুঝিস বলে শুনুন, তোর ডেরিভেটিভ ddx অফ ln x, ddx অফ ln x যদি করিস, ঠিক আছে, মানে log এর যদি log x এর যদি ডেরিভেটিভ করিস তাহলে কি হবে না 1/x হয়। ঠিক আছে, log x এর যদি ডেরিভেটিভ করিস সেটা হয় কি 1/x, তাহলে একটি উল্টোটা 1/x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো log x, তার মানে 1/x তার ইন্টিগ্রেশন করা হবে, তাহলে দাঁড়াবে কি log x। ঠিক আছে, আমরা এখানে কি করেছি, এই যে এখানে অ্যাকচুয়ালি আছে কি 1/m dm, dm/m মানে কি 1/m dm, এটাই দেওয়া আছে, তার ইন্টিগ্রেশন করেছি, তাহলে কি আসবে ln m আসবে। এবার তখন লিমিট বসাচ্ছি m ইনিশিয়াল থেকে m ফাইনাল পর্যন্ত, প্রথমে ফাইনালে ভ্যালু বসালাম, তারপরে মাইনাস দিয়ে ln এ m এই যে m এর জায়গায় সেখানে আমরা কি বসালাম ইনিশিয়াল ভ্যালুটা, যখন বসানো হয়ে গেল এবার তাহলে বল এই সূত্রটা কি দাঁড়াবে, এটা কি হবে ln mf বাই mi হবে। কিন্তু এটা ডাইরেক্ট না লিখে এই মাইনাসটাকে আগে নিয়ে নে ভিতরে, যদি মাইনাসটা ভিতরে নিয়ে নিস তাহলে v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল সমান সমান v rel থাকলো এটা ln mi মাইনাস ln mf। ঠিক আছে, তাহলে এটা কি হবে এই যে সূত্র ln a মাইনাস ln b মানে কি ln a বাই b, তাহলে এইটা সূত্র কি হবে ln mi মাইনাস ln mf, তাহলে এটাকে কি লিখতে পারি v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল সমান সমান v rel ln mi বাই mf। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের রকেটের সেকেন্ড সমীকরণ, বা এখান থেকে আমাদের রকেটের ফাইনাল ভেলোসিটি বের করানো যায়। ঠিক আছে, রকেটের যদি প্রাথমিক গতিবেগ দেওয়া থাকে তাহলে রকেটের অন্তিম গতিবেগটা বের করানো যাবে। ঠিক আছে, তো এখানে এটা কি নাম ছিল বল, ভিআরএলটা কি ছিল, খাওয়া থাকা মেয়ে বল এটা কি ছিল, ভিআরএলটা কি, হ্যাঁ কি আরজি, আরজিটা ফুল ফর্মটা বল, নামটা কি আরজির ছিল কি, কাসা তুই কি বলছিলিস রকেট কার গ্যাসের সাপেক্ষে রকেটের ভিআরএল কি ছিল ভি প্লাস ডিভি মাইনাস ইউ, তাই তো
ভি প্লাস ডিভি, যার সাপেক্ষে সে নিচে পরে, যার বাড়ি যে খেতে যাবে সে পরে খাবে, ঠিক আছে, যার বাড়ি যাবে সে পরে। তাহলে এটা কি ছিল, ভূমির সাপেক্ষে গ্যাসের সাপেক্ষে রকেটের গতিবেগ, তাই তো। এটা আমাদের ভেলোসিটি অফ রকেট কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু স্মল জি মানে গ্যাসের, ঠিক আছে। এটা কি রকেটের প্রাথমিক ভরবেগ, প্রাথমিক ভর, আর এটা রকেটের অন্তিম ভর, ওকে। আর এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি, ওকে। ডাইরেক্ট যদি এই সমীকরণটা দিয়ে অঙ্ক করতে পারে, পারবি তো, ডাইরেক্ট সমীকরণের মান বসানো অঙ্ক দেয়, ঠিক আছে, দেয় না কিন্তু হঠাৎ করে দিয়েও দিতে পারে, ঠিক আছে, দুই একবার পরীক্ষা দিয়ে দেয় রিলেটেড অঙ্ক বা এই ধরনের কোশ্চেন দিয়ে। এটাকে বলা হয় রকেটের সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন অফ রকেট, আর রকেটের দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে, এটাকে বলা হয়। তাহলে এই যে পোর্শনটা এটা তোরা সাইডে করে রাখিস, লগের এই যে বিষয়গুলো, এই যে পোর্শনটা এটা সাইডে করে রাখবি, ঠিক আছে, এইটা মেন। তো কি হচ্ছে কটা বাজে, কটা আসতে লাগবে, ওদের এখন অনেক দেরি, ওদের সব স্কুলে দিছিল বোধ হয়। এই তোদের সেই কোশ্চেন লাইন থেকে কোশ্চেন সলভ করতে বলছিলাম, করেছিলিস? হ্যাঁ, কত করে করেছিস, এনেছিস কি আজকে? না হ্যাঁ, কালকে নিয়ে আসবি। কাল তোদের পড়লাম তো পড়াবো, তোদেরকে বললাম তো পড়াবো। ও তোদের ওই আগের দিন লাস্ট একটা জিনিস বলেছিলাম, যদি একটা যদি একটা বস্তু আমাদের, ঠিক আছে, একটা নতলের উপরে যদি থাকে, আর এই নতলটা ধর এই বরাবর ত্বরণ আছে, ঠিক আছে, নতলটার উপরে ভালো দেখ, এই নতলটার উপরে এই বরাবর একটা ত্বরণ কাজ করছে, ঠিক আছে, যদি কাজ করে তাহলে আমি বলেছিলাম যে এখানে একটা বস্তু যদি রেখে দেওয়া হয়, এই বস্তুটা অনেক সময় নিচে পড়ে না, নর্মালি কি হয় বস্তুটা নিচে পড়ে যায়, তাই তো, কিন্তু এমন একটা সিচুয়েশন হয় যখন আমাদের এই বস্তুটা নিচে পড়বে না। তার একটা জিনিস আমাকে বল, এর নিচে পড়বে কেন, এই বরাবর নিশ্চয়ই কোনো একটা বল থাকে বলে, তাই তো, তার মানে যদি না পড়ে তার মানে এই বলটা নেই, তাই তো, নেই তো নাকি, হ্যাঁ আছে, কিন্তু তার অপোজিটে কেউ না কেউ এসে গেছে, ঠিক আছে, মানে লোয়ার আর লব্ধি বলটা জিরো, মানে যখনই আমরা বলি যে বস্তু স্থির, তার মানে বুঝে নিবি সমস্যা কি, লব্ধি জিরো, বল জিরো না, লব্ধিটা জিরো হচ্ছে, ঠিক আছে। তা এই বরাবর কোন বলটা থাকে, এই দেখা একটু বড় করে ছবিটা আঁকি, এখানে দেখ, যদি এখানে একটা বস্তু রাখা হয়, ঠিক আছে, এখানে যদি একটা বস্তু থাকে, এই বরাবর কে মানে আবার এমবারে একটা বস্তু ধর এখানে রাখা হয়েছে, ঠিক আছে, এখানে যদি এমবারের বস্তু থাকে, তা কি হয়, ওজন কাজ করে এই বরাবর, তাহলে এই বরাবর কে থাকবে বস্তুটির ওজন, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা, এটা যদি থিটা হয় এটা তো আমাদের 90, তাই তো, কারণ এমজিটা কি হবে ভূমির সঙ্গে লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটা থিটা, এই অ্যাঙ্গেলটা কত হবে বল জিসান, এটা কত হবে, এটা কত, এটা কত 90, এটা কত থিটা, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয়, এমজি এইটা, তাহলে এমজির এই বরাবর উপাংশ কত হবে, এটা এমজি, তাহলে এমজির এই বরাবর একটা উপাংশ থাকবে, সেই উপাংশটা কত হবে এমজি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা না, তাহলে এমজি সাইন থিটা বলতে পারি এটাকে, cos 90 মাইনাস থিটার পরিবর্তে আমরা কি বলতে পারি সাইন থিটা, তাহলে এই বরাবর কে যাবে এমজি সাইন থিটা। আর লম্ব উপাংশ কি আমার হয়, এই যে উপাংশ এর সাথে লম্ব ভাবে হওয়া যায়, তাই তো, তাহলে এই উপাংশের লম্ব উপাংশ মানে এইটা, ঠিক তো,
এই উপাংশের লম্ব কোনটা? এটা। তাহলে এই উপাংশটা কত হবে? mg sin 90 ডিগ্রি মাইনাস থিটা। sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, mg cos থিটা বলতে পারি এটাকে। ঠিক আছে, তাহলে এটা কি এই বরাবর যাচ্ছে নিচে, নতল বরাবর নিচের দিকে mg sin থিটা, আর নতলের সঙ্গে লম্ব ভাবে মানে এই অ্যাঙ্গেলটা কত? 90। তো এই যে অ্যাঙ্গেলটা 90, কারণ আমরা এই উপাংশের 90 ডিগ্রিতে আঁকা হয়েছে এটাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90। তাহলে এটা 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই ছোট অ্যাঙ্গেলটা পুরোটা 90, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কত? থিটা না? তাহলে যদি দুভাবে দেখ, একভাবে আমরা দেখলাম কি, যদি এইটা 90 মাইনাস থিটা হয় তাহলে mg এর এই বরাবর উপাংশ cos 90 মাইনাস থিটা, তাই তো? তার মানে mg sin থিটা। আর যদি আমরা, আর এপাশে কি হয়েছিল? sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। ওকে, কিন্তু যদি আমাদের এই অ্যাঙ্গেলটাকে আমরা না ধরে এখানে অ্যাঙ্গেলটা ধরতাম, তাহলে কি এই বরাবর mg, mg এর এই বরাবর উপাংশ কত? mg cos থিটা, আর এই বরাবর উপাংশ mg sin থিটা। বিষয় একই তো? মানে আমি অ্যাঙ্গেল এখানেও ধরতে পারি, মানে এই অ্যাঙ্গেলটাও ধরতে পারি, চাইলে এই অ্যাঙ্গেলটাও ধরতে পারি। আর এটা থিটা কিভাবে হবে বুঝতে পেরেছিস? এটা mg, এই অ্যাঙ্গেলটা কত? 90, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, এখান থেকে এইটুকু। আবার এইটার সঙ্গে এইটা 90, তাহলে পুরোটা 90 যদি হয় তাহলে এটা কত হবে? থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, এটা থিটা। তাহলে এইটা যদি থিটা হয়, এই বরাবর mg, mg cos থিটা, mg sin থিটা। ক্লিয়ার? ছবি যখন আঁকবি সবসময় কি, তাহলে এই যে ছবিটা হচ্ছে, ছবি যখনই আঁকবি তাহলে mg কোন বরাবর যাবে? লম্ব ভাবে নিচের দিকে। ঠিক আছে, এই বরাবর কে যাচ্ছে? mg। আর এই যে তল বরাবর এটা কে যাবে? mg sin থিটা। ঠিক আছে, তল বরাবর পুরো একদম এই রেখা বরাবর চলে যাবে। আর এই তলের সাথে লম্ব ভাবে এই বরাবর কে থাকবে? mg cos থিটা। ওকে, আর এই তলের সাথে লম্ব ভাবে উপরের দিকে থাকবে লম্ব প্রতিক্রিয়া, কারণ লম্ব প্রতিক্রিয়া দুটো তল যখন সংস্পর্শে আসে কে থাকে তখন কে চলে আসে? লম্ব প্রতিক্রিয়া। আর তার ডিরেকশন কি হয়? সবসময় তলের সাথে লম্ব। তলটা এইভাবে আছে, তলের সাথে লম্ব ভাবে থাকবে, মানে কি এই বরাবর এইটা তল, তলের সাথে লম্ব মানে কি এইটা লম্ব, এই বরাবর কি থাকছে? n। ক্লিয়ার? তাহলে এই বরাবর যাচ্ছে আমাদের n, এই বরাবর mg cos থিটা, এই বরাবর mg sin থিটা। ক্লিয়ার? এই ছবিটা ক্লিয়ার তো? আঁকতে পারবি তো? এর আগে কি ছবিটা সম্পর্কে বলেছিলাম কোনোদিন? বলা হয়নি বলে? বলেছিলাম বলে মনে হচ্ছে, জাস্ট ছবিটা বলেছিলাম হয়তো, ছবিটা আঁকার দরকার। ঠিক আছে, আর নেক্সট চ্যাপ্টারে এই ছবিটার খুব কাজ আছে, এই চ্যাপ্টারে অল্প কিছু কাজ আছে, কিন্তু নেক্সট চ্যাপ্টারে খুব বেশি কাজ আছে এটা। এবার দেখ, তাহলে এখানে দেখা এই বরাবর কে যাচ্ছে? তাহলে mg sin থিটা যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই তো? এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এই বরাবর আমাদের mg sin থিটা। আর আরেকটা খেয়াল কর, তাহলে এই বস্তুটার উপরে এই বরাবর কে কাজ করছে? বস্তুর ভর যদি m হয় তাহলে এই বরাবর কে আছে? m n। আগেদিনই বলেছিলাম যে অজড়তা নির্দেশান্তরটি যে ত্বরণ নিয়ে যাবে, বস্তুর উপর ক্রিয়াশীল যে বলটা মানে সিউডো ফোর্স যেটা, সেটা কোন দিকে থাকে? ঠিক ত্বরণের অপোজিট দিকে। তাহলে ত্বরণ এই বরাবর, তাহলে বলটা এই বরাবর হবে। ঠিক আছে, জাস্ট অপোজিট দিকে। এই বরাবর কাজ করছে আমাদের m a। একটা জিনিস বল, এটা থিটা হলে এটা কত? এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাই তো? তোরা যেন এইটা নিয়ে প্রবলেম করিস না, আমরা এগুলোকে একই রেখা বরাবর টেনে দিচ্ছি, মানে এই বরাবর টানলে দেখতে পাবি না বলে একটু সেপারেট করে রেখেছি। ঠিক আছে, তাহলে এইটা আমাদের থিটা, এম এর এই বরাবর রূপাংশ তাহলে কত হবে? এম এর এই বরাবর রূপাংশটা কত হবে? এম এর cos থিটা। আবার এটা থিটা মানে পুরোটাকেই বলা হচ্ছে, অ্যাকচুয়ালি পুরোটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, মানে রেখা বরাবরই। ঠিক আছে, মানে এটা থিটা হলে এটা পুরোটাই অ্যাকচুয়ালি থিটা বোঝাচ্ছে। যদি থিটা হয় তাহলে এটা কত হবে? এম এ, আবার বলে কি সাইন থিটা? কি একজন বললো সাইন? হ্যাঁ, বুঝছিস তো? আরে এই তো বলেছে এম এ cos থিটা। ঠিক আছে, তাহলে এই বরাবর যাচ্ছে এম এ cos থিটা, এই বরাবর যাচ্ছে এম এ sin থিটা। তাহলে এই বস্তুকে স্থির থাকতে গেলে কি করতে হবে? এই দুটো পরস্পরের সাথে সমান হয়ে যেতে হবে। মানে কি এম এ cos থিটার সঙ্গে সমান হয়ে যাবে কে? mg sin থিটা। তার মানে mm সাইড করে দাও, দিলে কি হচ্ছে? a সমান সমান এই cos ভাগ হয়ে গেল, তাহলে g tan থিটা। ঠিক আছে, a সমান সমান কি? g tan থিটা। তাহলে আমাদের কোন শর্তে বস্তুটা পড়বে না? যখন ত্বরণের ভ্যালুটা g tan থিটা হয়ে যাবে। ঠিক আছে, এটা এমসিকিউ তেও দেয়, বড় কোশ্চেনেও দিয়ে দেয়। প্রমাণ করো হিসেবে এটা দিয়ে দিতে পারে
যদি দেয় তাহলে এটা করতে হবে, যদি এমসিকিউ দেয় জাস্ট ছবিটা আঁকবি, ঝাড় মানগুলো দিয়ে লিখে দিতে হবে। ছবি না আঁকলে তুই করবি কি করে, বুঝতে পারবি? হ্যাঁ, কটা কটা ফিজিক্সের থিওরি না বুঝে কটা মুখস্থ করবি? মানে এখানে যে কোশ্চেনটা দিয়েছিল, এই দেখ বলছে, এখানে যে কোশ্চেনটা দিয়েছিল যে এই নতলটার উপরে কতটা পরিমাণ বল প্রয়োগ করলে মানে এই বস্তুটা পড়বে না, এখানে বলে দিয়েছিল যে এই নতলটার ভর হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, ঠিক আছে? কতটা বল প্রয়োগ করলে বস্তুটা মানে এই বস্তুটা গড়াবে না, নিচে পড়বে না। তার মানে এইটা ত্বরণ পেয়ে গেছি, ত্বরণ সমান কত, এ জি ট্যান থিটা, এ ইকুয়াল টু জি ট্যান থিটা। কিন্তু তাহলে বল কত হবে, এফ এর ভ্যালু কত হবে, এই যে এফ তার সাথে কত দাঁড়াবে, তাহলে প্রযুক্ত বল সমান সমান কি হয়, বস্তুর ভর ইনটু ত্বরণ। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে জি ট্যান থিটা, এটা ত্বরণ। আর ভর কত, এই ক্যাপিটাল এম আর এই স্মল এম দুটো একসঙ্গে আছে, তাহলে ভর কত, এম প্লাস এম। তাহলে এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা পড়বে না। এটা এমসিকিউ দেওয়া, এটা 1 নম্বরে এমসিকিউ দেওয়া, ঠিক আছে? এটা তুলে রাখবি, সেপারেট হবে, কারণ আর এটা তো এমনি অঙ্কটা জাস্ট করালাম, আর এটা তুলে রাখবি কারণ এই অঙ্ক এই জিনিসটা বারবার আঁকতে হবে তোদের, কিন্তু বড় করে এঁকে রাখবে, এটা ছোট করে না। হ্যাঁ জিয়ান খাতা কর, তো আঁকা নেই, এইটা আঁকা আছে। এফ ইকুয়াল টু কত হলে বস্তুটি গড়িয়ে পড়বে, এই ছবিটা দিয়ে বলেছে যে এফ এর ভ্যালু কত হলে এম বস্তুটা নিচে পড়বে। এই বাদর, এটাকে জাস্ট বোঝানোর জন্য যে ছবিটা কোন দিকে কি থাকে, এটাকে আমি এঁকে দেখিয়েছি জাস্ট, ওখানে ওই ছবিটাকে আবার একবার এঁকে এখানে দেখিয়েছিলাম, বারবার করেছে, একবার তুলে রেখে দে। তোর হয়নি 90 ডিগ্রি, এটা 90 হয়নি, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, আর 90 এখন আর কাটিস না, ধর পয়সা ঠিক করে ফোন করবি। হ্যাঁ ওকে।